আসসালামু আলাইকুম। আজকের ব্লগটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে থাকছে বিভিন্ন রকম খাবার দাবার আর হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা জিনিস আর হচ্ছে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি প্রতিদিন সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েকটা জিনিসপত্র কিনেছি, আমার কাচের জিনিস। দেখেন আমার ক্রোকারি সেট প্লাস হচ্ছে আমার এই মগগুলো আর হচ্ছে আমার প্লেটগুলো কালার কিন্তু একদম মিলে গিয়েছে। এটা কিন্তু আসলে ইচ্ছে করে কিনিনি, কিনে তারপর দেখলাম যে আসলে মিলে গিয়েছে। যাই হোক, আমার এই প্লেটগুলো হচ্ছে খুবই পছন্দের, একটা টার্গেটে ছিল। ভেবেছিলাম যে আসলে একটা ডিনার সেট নিব, কিন্তু এটা হচ্ছে ভালোভাবে পাওয়া যাচ্ছে না, সেই অনুযায়ী আসলে কিনি নাই। তো সেই জন্য কয়টা সিঙ্গেল প্লেট নিয়ে আসলাম, 6টা আসলে নিয়ে আসলাম। আর হচ্ছে এটার সাথে ম্যাচিং করে আমি 2টা মগ নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। আমার ছেলের জন্য এক্সট্রা মগ আছে, ও তো আসলে এগুলো কালার পছন্দ করবে না। তারপরে আমার ছেলের এই কালারটা অনেক পছন্দ, সে এই প্লেটগুলো অনেক পছন্দ করেছে। যাই হোক, তো এখানে আমি ওর জন্য স্যান্ডউইচ বিস্কিট নিলাম। ও এগুলোকে স্যান্ডউইচ বিস্কিট বলে, আর এই অরেঞ্জ ফ্লেভারের বিস্কিটটা খুব পছন্দ করে। তো যাই হোক, কালকে কিন্তু খুব একটা আমি শপিং করিনি, যতটুকু করলাম সেগুলো শেয়ার করলাম। ওই প্লেটগুলো কিন্তু আমার পছন্দের ছিল অনেক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার দৈনন্দিন যে কাজগুলো কিভাবে করি একদম A to Z, সেটাই আসলে আজকে শেয়ার করব। এখানে কিন্তু প্রথমে আমি দেখছেন যে মসুর ডাল বসিয়ে দিলাম চুলায়। আমি কিন্তু শুরুতেই সব কাজ গুছিয়ে তারপরে বসি না, যদি আমার সময় না থাকে তো। এইভাবে আমি করি, একটা চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করতে থাকি। এখানে কিন্তু লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই দিকে কাটিকুটিগুলো করে নিচ্ছি, যাতে করে আমার সময়টাও নষ্ট না হয়, খুব দ্রুত আমার কাজগুলো হয়ে যায়। আজকের ব্লগটি একটু লেন্দি হতে পারে, তবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আশা করব যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তাতে করে দেখা যাবে কি যে আমার পরবর্তীতে খুব একটা সময় নষ্ট হবে না। এই ডাল সেদ্ধ হতে হতে আমি অনেকগুলো কাজ করব, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি আসলে এই কাজগুলো করে থাকি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, এক হাতে সব কাজ করতে হয়, বাচ্চা, তারপর হাজব্যান্ড, তারপর সংসারের সমস্ত কাজ, রান্নাবান্না সব কিছু, আর ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও আপলোড দেওয়া, রিলস আপলোড দেওয়া। প্রতিদিনই কিন্তু 2টা করে মিনিমাম রিলস আপলোড দিচ্ছি, একটা লং ভিডিও দিচ্ছি, লাইভ করছি। কিভাবে এগুলো ম্যানেজ করি আসলে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই টেকনিকগুলো ফলো করে এভাবে কাজ করলে দেখবেন যে অনেক দ্রুতই আপনি ফলোয়ারও বাড়াতে পারবেন, প্লাস হচ্ছে আপনার সাংসারিক কাজের কিছু কিছু কুটিকাটি জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। এবং আমি কিভাবে কাজগুলো করি এবং সব কিছু ম্যানেজ করি সেগুলো শেয়ার করব। তো যাই হোক, আজকে কথা না বাড়িয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা বলি। সেগুলো হচ্ছে আপনারা প্রতিদিন কিভাবে ফলোয়ার্স বাড়াবেন। ফলোয়ার্স বাড়ানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে, কিছু প্রয়োজনীয় তথ্য আছে, যেগুলো হচ্ছে এই টিপসগুলো ফলো করে যদি চলেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে খুব দ্রুতই ফলোয়ার বাড়াতে পারবেন। আপনার পোস্টে যদি কেউ আপনার ফলোয়ার ছাড়া নন ফলোয়াররা লাইক কমেন্ট করে, তাহলে অবশ্যই তাকে ইনভাইট পাঠাতে হবে, ঠিক আছে? সে আপনাকে লাইক কমেন্ট করলে আপনি তাকে ইনভাইট পাঠাবেন। ইনভাইট পাঠালে দেখা যাবে কি সে আপনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে। ম্যাক্সিমামরাই করে, খুব কম মানুষই সেটাকে মানে অ্যাকসেপ্ট করে না, এরকমটাই হয়। ম্যাক্সিমামরাই করে। আপনি সেই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, ইনভাইট পাঠাবেন। ইনভাইট পাঠালে দেখা যায় কি যে তারা হচ্ছে আপনার দিকে অ্যাটেনশন পায়, বুঝে আপনি একজন অ্যাক্টিভ ইউজার, সেই জন্য আপনাকে কিন্তু ফলো করবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি ফলোয়ার্স বাড়াতে পারবেন। আর আরেকটা টিপস হচ্ছে ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রতিদিনই রিলস আপলোড করুন। কখনোই গান ব্যবহার করবেন না। গান ব্যবহার করলে কিন্তু ফেসবুক একদমই পছন্দ করে না, সেটা কপিরাইট ফ্রি মিউজিক হলেও। কারণ হচ্ছে মিউজিক ব্যবহার করলে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হবে, প্লাস হচ্ছে আপনার আপনি যদি রিভিউতেও থাকেন তারপরেও কিন্তু আপনি সেটাতে সাকসেস পাবেন না। সেই জন্য আমি বারবারই বলবো আপনাদেরকে যে আপনারা কখনোই মিউজিকটা ব্যবহার করবেন না। আপনারা যদি পান নিজে গিয়ে তারপরে ব্যবহার করতে পারেন, যদি মিউজিক ব্যবহার করতে চান। আর হচ্ছে আরেকটা জিনিস, নিজের ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। আর এইদিকে কিন্তু আমি আমার শিং মাছগুলো কেটে নিলাম। আমি যদিও শিং মাছ কাটতে পারি না, খুব কষ্ট হয়েছে কাটতে, আমি কিন্তু খুবই ব্রিফলি দেখিয়েছি। তাতে করে দেখা যায় কি যে আমার মাছ কাটা শুধুমাত্র আপনাদের জন্য। আমি কিন্তু আমার এই প্রথম শিং মাছের ভিডিও নিয়ে এসেছি আমার এই এতগুলো ভিডিওর মাঝে। এতগুলো রান্নার ভিডিও আমি দিয়েছি, আমি কিন্তু শিং মাছের রেসিপি দিইনি এখন পর্যন্ত, কারণ আমি কাটতে পারি না, সেই জন্য আমার বাসায় শিং মাছ খুব একটা আনা হয় না। এখানে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধ হয়ে গেলে তারপর আমি একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম, এবং এখানে একটু সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি কালারের জন্য।
আর ডালটাকে ঘোটা দিয়ে দিলাম, ঘুটনি দিয়ে। আমি সবসময় দেখা যায় কি যে ডালটাকে ফুটিয়ে তারপর ঘুটনি দিই। এই জিনিসটা মাথায় রাখবেন, ডালটা সেদ্ধ না হলে কিন্তু ঘুটনি দিবেন না, তাহলে কিন্তু ডালটা ছাড়া ছাড়া হয়ে থাকবে, মিক্স হবে না। আর যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন ঘুটনি দেওয়ার আগে কাঁচামরিচ ব্যবহার করবেন। আর যদি খুব বেশি ঝাল না খেতে পছন্দ করেন বা বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই ঘুটনি দেওয়ার পর মরিচটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। আর এইদিকে আমি ডালটাকে নামিয়ে নিলাম আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে শুকনা মরিচ আর হচ্ছে বেশি করে রসুন কুচি আর অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। এই ফোড়নটা দিলে ডালে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। অনেকেই জিরা, কাঁচা যে জিরাটা থাকে সেটাও ফোড়ন দেয়, আদা বাটা দেয়, এগুলো কিন্তু আমি ব্যবহার করি না আমার মসুর ডালে। নর্মাল যে ডাল থাকে সেই ডালটাই আমি রান্না করি। এই যে মানে এটা হচ্ছে পাতলা ডাল, এই পাতলা ডালটা সবসময় এভাবেই রান্না করি আমি, অন্য কোনো কিছুই ব্যবহার করি না। সাথে যদি টক কিছু থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, আম অথবা জলপাই এগুলো ব্যবহার করতে পারেন। অনেকে চালতাও ব্যবহার করে থাকে, তো সেগুলো করতে পারেন। আজকে দেখাবো যে আমি কিভাবে আসলে শিং মাছটা পরিষ্কার করি। অনেকেই হচ্ছে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে, পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করে। এই প্রত্যেকটা শিঙেই কিন্তু প্রচুর পরিমাণ ডিম ছিল। ডিমগুলো আমি যদিও পারফেক্টলি বের করতে পারিনি, তারপরেও এটাকে কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় শিলপাটায় হচ্ছে এটাকে ঘষে পরিষ্কার করি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে আমার শিং মাছটা আমি সবসময় পরিষ্কার করি। প্রথমে লবণ মেখে তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি যাতে করে পিচ্ছিল পদার্থটা একটু সরে যায়। আর হচ্ছে এখানে আমি আবার হচ্ছে শিলপাটাটা নিয়ে নিচ্ছি, শিলপাটার মাঝে লবণ দিয়ে তারপর ঘষবো। আপনি চাইলে কিন্তু তারের মাজনি দিয়েও ঘষতে পারেন, তাহলেও কিন্তু পরিষ্কার হয়। কিন্তু তারের মাজনি অনেক সময় দেখা যায় যে নখ কেটে যায়, হাত কেটে যায়, কারণ যেহেতু তার জিনিসটা। সেই জন্য আমি কি করি, শিলপাটায় হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করি। এখানে একটু লবণ দিয়ে দিলে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আপনার যদি শিলপাটায় ধার বেশি থাকে তাহলে কিন্তু লবণও লাগবে না। আর আপনি চাইলে কিন্তু মাটির পাত্রতেও ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন। এখন কিন্তু অনেকগুলো পাত্র পাওয়া যায় কিনতে, সেগুলোতে কিন্তু ঘষা দিলে একেবারেই খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। আর অনেকেই হচ্ছে ব্যবহার করে থাকেন পেঁপে পাতা, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু পেঁপে জিনিসটা আমার হাতে চুলকায়, আমি পেঁপে জিনিসটা ধরতে পারি না, পেঁপের কষটা আমার অ্যালার্জি আছে, সেই জন্য আমি এভাবেই পরিষ্কার করে থাকি, অথবা তারের মাজনি দিয়ে পরিষ্কার করি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, সেই জন্য কিন্তু সমস্ত কাজই আমার একা একা করতে হয়। সেই জন্য অনেকটা সময় নিয়ে আমি অনেকগুলো মাছ পরিষ্কার করেছি। এখানে প্রায় 2 কেজি শিং মাছ ছিল। আমি পুরোটা পরিষ্কার করে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ভিডিও করার ধৈর্য তখন আর ছিল না। কয়েকটা পরিষ্কার করে রেখেছি আর বাকি কয়েকটা পরবর্তীতে পরিষ্কার করব, সেই জন্য রেখে দিয়েছি। আর যা বলছিলাম ফলোয়ার্সের ব্যাপারে, আপনি রিলস প্রতিদিনই আপলোড দিবেন, কারণ হচ্ছে রিলস আপলোড দিলে রিলস থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার্স চলে আসে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর এখানে আমি পাত্রতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এখানে আমি শিং মাছের ডিমটাকে ভাজি করব, অথবা ভুনা বলতে পারেন। একটু ভাজি ভাজি করেই করব, যাতে করে কোনো শুকনো মানে পানি পানি ভাবটা যেন না থাকে, একটু শুকনো শুকনো থাকবে। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমার ভিডিওগুলো কিন্তু এরকমই থাকবে, ইনফরমেশন থাকবে, প্লাস হচ্ছে রান্নাবান্না থাকবে, প্লাস ব্লগিং কিছু জিনিসপত্র থাকবে, সাংসারিক যে কাজকর্মগুলো থাকে সেগুলো থাকবে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক তথ্য, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, সাংসারিক টিপস পেয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু উপকার আপনারই হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি খুব বেশি মশলা ব্যবহার করতে পছন্দ করি না। অনেকেই হচ্ছে মাছে আদা বাটা খায়, আমি কিন্তু মাছে আদা বাটা খাই না কখনোই। তো সেই জন্য কিন্তু আমি আদা বাটা কখনোই ব্যবহার করি না। আর হচ্ছে জিরার গুঁড়ো দিব সামান্য পরিমাণে, এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো দিব, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। জিরা যেহেতু বাটা খাই না, সেই জন্য আমার জিরাটা গুঁড়ো করে নিই, সেই জন্য ওইভাবেই ব্যবহার করি। আপনারা যারা যারা জিরাটা বাটা খান সেটাও আন্দাজ বুঝে দিবেন, কারণ জিরা বেশি দিয়ে দিলে কিন্তু তেতো লাগে। এই জিনিসটা আমরা অনেকেই জানি না, তাদের উদ্দেশ্যে বলে দেওয়া। আমাদের অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন যারা হচ্ছে রান্না করতে জানেন না, তারা কিন্তু অনেক ইজিলি আমার রান্নাগুলো দেখে রান্নাগুলো করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আর এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিচ্ছি একটু বেশি করেই, কারণ এই ভাজিগুলোতে না একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করলে দেখা যায় কি খেতে না অসাধারণ লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে 2-3 বার কষিয়েছি আমি মশলাটাকে, কারণ যেহেতু ডিমটা ব্যবহার করব, ডিমটা ব্যবহার করার পরে কোনো পানি ব্যবহার করব না। ওই মশলাটাকে যতক্ষণ ভাজাভাজি করা যায় ততক্ষণই ডিমটা ভাজা হবে আসলে। আর যেহেতু ডিম আমি আস্ত বের করতে পারিনি, সেই জন্য আসলে গলে গিয়েছিল প্রত্যেকটা ডিমই। 2-1টা আস্ত ছিল, কারণ হচ্ছে আমি মাছ কাটায় খুব একটা পটু নই, আমি খুবই আনাড়ি মাছ কাটায়। আর শিং মাছ আমি অনেক বেশি ভয় পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি যে এটাকে আমি মেরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে মেরে তারপর হচ্ছে আমি মাছটাকে ব্যবহার করেছি, কেটেছি। আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।